মিরপুর। গেঁওখালি থেকে মাইল 2 দূরে একটি গ্রাম আছে, নাম মিরপুর। নানাজনে নানা নামে গ্রামটির পরিচয় দেন। কেউ বলেন ফিরিঙ্গিপল্লী বা ফিরিঙ্গিপাড়া। গেঁওখালির ফিরিঙ্গি বলেও পল্লীবাসীরা পরিচিত। শুক্লালপুরের ফিরিঙ্গি, বোদকুণ্ডুর ফিরিঙ্গিও কাউকে কাউকে বলতে শুনেছি। মিরপুর গ্রাম ঘুরে আমরা মহিষাদল গিয়েছিলাম। মিরপুরের আকর্ষণ ফিরিঙ্গি নয়, ফিরিঙ্গিদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। ফিরিঙ্গি কথাটা সাধারণ পল্লীবাসীরা কত সহজে ব্যবহার করতে পারেন তার দৃষ্টান্ত ফিরিঙ্গি কমল বসু। ফিরিঙ্গিদের সঙ্গে ব্যবসা করতেন বলে তিনিও ফিরিঙ্গি কমল বসু হয়ে গেলেন। কলকাতা শহরে চিৎপুর রোডে এই ফিরিঙ্গি কমল বসুর গৃহে কত ঐতিহাসিক ঘটনাই না ঘটেছে। মিরপুরবাসীরা এই অর্থে ফিরিঙ্গি নন। কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির ভাষায় জাত ফিরিঙ্গি জবরজঙ্গিও তারা নন। বাংলার অন্যান্য পল্লীবাসীদের মতন বেশ শিষ্ট ও মার্জিত এবং মনে প্রাণে বাঙালি। এদিকে খ্রিস্টধর্মী এবং পর্তুগিজ গোলন্দাজদের বাঙালি বংশধর। পশ্চিমবঙ্গে এরকম পল্লী আর কোথাও দেখিনি। কলকাতার গঙ্গার ঘাট থেকে আমরা স্টিমারে যাত্রা করেছিলাম গেঁওখালির পথে। যেতে সময় লাগে অনেক, তবে এক পথে যাওয়া যায়। তা না হলে ট্রেনে পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে তমলুক বাসে, তমলুক থেকে মহিষাদল বাসে, মহিষাদল থেকে নৌকায় গেঁওখালি, সেখান থেকে হেঁটে মিরপুর গ্রাম। এই পথেই আমরা গেঁওখালি মিরপুর ঘুরে মহিষাদল, তমলুক, পাঁশকুড়া দিয়ে কলকাতা ফিরে এসেছিলাম। মহিষাদলের রাজারা পর্তুগিজ গোলন্দাজদের নিয়ে এসেছিলেন মিরপুরে বর্গির হাঙ্গামার সময়, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে। তার অনেক আগে থেকে বাংলার ভূঁইয়ারা পর্তুগিজদের আশ্রয় দিয়েছিলেন এবং এদেশে ১৬শ শতাব্দী থেকে পর্তুগিজরা নিয়মিত আনাগোনা আরম্ভ করেছেন। শ্রীপুরের সামন্ত কেদার রায়ের অধীনে পর্তুগিজ সেনাপতি কারভালোর যুদ্ধবিগ্রহের কাহিনীর কথা ইতিহাসের ছাত্ররা জানেন। সপ্তদশ শতাব্দীর গোড়ার কথা। বাংলার ভূঁইয়ারা পর্তুগিজদের সেনাপতির দায়িত্বপূর্ণ কাজে পর্যন্ত নিযুক্ত করতে দ্বিধাবোধ করেননি। তার কারণ পর্তুগিজদের প্রতি তাদের বিশ্বাস যে গভীর ছিল তা নয়, যুদ্ধবিগ্রহে, বিশেষ করে নৌযুদ্ধে তাদের দক্ষতার কথা তাঁরা জানতেন এবং অনেক সময় সেটা নিজেদের সেনাবাহিনীর শিক্ষার জন্য অথবা কোনো স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগাবার চেষ্টা করতেন। বাংলার এই প্রবল প্রতাপশালী ভূস্বামীদের আশ্রয়ে ও পোষকতায় বাকলায় ব্র্যাকেটে বাখরগঞ্জ, চান্ডিকানে ব্র্যাকেটে যশোহর, শ্রীপুরে ব্র্যাকেটে ঢাকা, ভুলুয়ায় ব্র্যাকেটে নোয়াখালী পর্তুগিজদের ছোট ছোট বসতি ও উপনিবেশ ১৬শ শতাব্দীর শেষ দিক থেকে গড়ে উঠতে থাকে। তখন পূর্ববঙ্গের চট্টগ্রামই ছিল পর্তুগিজদের প্রধান বন্দর। ১৬শ শতাব্দীর তৃতীয় দশক থেকেই দেখা যায় পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম বন্দরে পর্তুগিজরা তাদের বাণিজ্য কুঠি, কাস্টম হাউস ইত্যাদি নির্মাণ করেছে। সপ্তগ্রামের পর হুগলি বন্দর গড়ে ওঠে এবং আকবর বাদশাহের ফরমান পেয়ে পর্তুগিজরা সপ্তগ্রাম থেকে হুগলিতে তাদের কুঠি তুলে নিয়ে যায়। সম্রাট শাহজাহান হুগলি থেকে পর্তুগিজদের উৎখাত করেন। তারপরেও পর্তুগিজরা বিচ্ছিন্ন সম্প্রদায়ের মতন এদেশে অনেক দিন ছিল। অষ্টাদশ শতাব্দীতেও বাংলার ২-৪ জন প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি পর্তুগিজদের নানা কাজে ব্যবহার করার চেষ্টা করেছেন। মহিষাদলের রাজারা বর্গির হাঙ্গামার সময় পর্তুগিজ গোলন্দাজদের নিয়ে এসে নিষ্কর জমি দিয়ে মিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। রাজা রাজবল্লভ, কলকাতার গভর্নর ড্রেকের ভাষায় যিনি দি সাটলেস্ট পলিটিশিয়ান ইন দ্য হোল প্রভিন্স ছিলেন, তিনিও বাখরগঞ্জ জেলার শিবপুরে একটি পর্তুগিজ উপনিবেশ স্থাপন করেছিলেন। বাংলা ভাষায় কয়েকটি শব্দ ছাড়া
বাংলার সংস্কৃতিতে পর্তুগিজদের বিশেষ উল্লেখযোগ্য স্থায়ী কোনো দান আছে বলে মনে হয় না। ভারতবর্ষে প্রথম মুদ্রণযন্ত্রের প্রতিষ্ঠা গোয়াতে তাদের দ্বারাই হয়েছিল। বাংলা ভাষায় রোমান হরফে প্রথম মুদ্রিত বই তাদের কীর্তি। এসব কথা ঠিক, কিন্তু তারা না করলেও অন্য কেউ কাজ করত এবং মুদ্রণযন্ত্রের প্রতিষ্ঠাও হতো ভারতবর্ষে ও বাংলাদেশে। কেবল এই টেকনিক্যাল কাজটুকুই সংস্কৃতি ক্ষেত্রের স্থায়ী দান বলে কোনো মতেই গ্রহণীয় হতে পারে না। পর্তুগিজদের কথা আমাদের মনে থাকবে কয়েকটি বাংলা শব্দের জন্য, যেমন ছবি, বালতি, পেরেক, সাবান, তোয়ালিয়া, আলপিন, জানালা, কেদারা ইত্যাদি। এছাড়া বাকি যা মনে থাকবে তা হলো পর্তুগিজ বোম্বেটেদের নিষ্ঠুরতার কথা, দাস ব্যবসায়ের বর্বরতার কথা, লুণ্ঠন ও দস্যুবৃত্তির কথা। ১৬০০, সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কোনো ইউরোপীয়ের সাদা চামড়ার অভিমান বা উন্নত সভ্যতার আভিজাত্য বলে কোনো বোধ বিশেষ ছিল না। পর্তুগিজদের একেবারেই ছিল না। এদেশের সমাজের সঙ্গে তারা তাই স্বচ্ছন্দে মেলামেশা করেছে। এদেশের নারীদের বিবাহ করে ঘর সংসার করেছে। আজ তাদেরই বংশধর বাংলার কয়েকটি বিচ্ছিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। তারা খ্রিস্টধর্মী, এই তাদের আজ প্রধান পরিচয়। পর্তুগিজদের বংশধর বলে কোনো স্বতন্ত্র চেতনা তাদের নেই, থাকতেও পারে না। তবু একটি ব্যাপার, মিরপুর গ্রামে যাবার পথে এবং গ্রামে গিয়েও লক্ষ্য করেছি, কেমন একটা অজানা ভয় যেন গ্রামবাসীদের মনের কোণে কোথায় লুকিয়ে আছে। অহিন্দুদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলন এদেশে কোনোদিন হতে পারে কি না, এবং হলে তারা কখনো বিপন্ন হবেন কি না। আমরা যে গ্রামে গিয়েছিলাম কোনো বিশেষ অভিসন্ধি না নিয়ে, এ কথা প্রথমে যেন তাঁরা বিশ্বাস করতে চাননি। যে কোনো কারণেই হোক, একটা অসহায়ের মতন মনোভাব তাদের মধ্যে লক্ষ্য করেছি। ভয়ের মূল যদি অহিন্দু বিদ্বেষের কল্পনা হয়, তাহলে সেটা নিতান্তই ভিত্তিহীন বলে তাঁরা আজ অন্তত বর্জন করতে পারেন। তাদের আরও ভয়ের কারণ হলো, তাঁরা অনেকেই মনে করেন যে ইংরেজরা চলে যাবার পর তাদের রক্ষণাবেক্ষণের প্রয়োজনের কথা, অর্থাৎ চাকরি বাকরি বা জীবিকার্জনের পন্থাদির কথা হয়তো জাতীয় সরকার তেমনভাবে চিন্তা করবেন না। এ ধারণা অবশ্য তাঁদের মনে বদ্ধমূল হয়ে নেই, তবু কোথায় একটা সন্দেহ যেন তাঁদের আছে। কিন্তু এও ভুল ধারণা। খ্রিস্টধর্মীরা কোনোদিনই আমাদের দেশে যোগ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হননি। কেন হবেন? ভারতীয় সভ্যতার ইতিহাসই হল বিভিন্ন ধর্মের সহবাস ও সমন্বয়ের ইতিহাস। বাংলাদেশেও খ্রিস্টধর্মীরা কোনোদিন কোনো বিদ্বেষের সম্মুখীন হয়েছেন বলে মনে হয় না। সাময়িকভাবে পরিবার ও সমাজের দিক থেকে কেউ কেউ হয়েছেন, কিন্তু সেটা একটা বিশেষ সামাজিক আন্দোলনের তরঙ্গের মুখে। বাঙালির মনে তা কখনো স্থায়ী বিদ্বেষের দাগ কাটতে পারেনি। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়েছিলেন, কিন্তু জানি না এমন কোনো বাঙালি কেউ আছেন কি না যিনি তাদের খ্রিস্টধর্মের কথাটাই মনে করেন, বাঙালি ও বাংলার গৌরব বলে মনে করেন না। মিরপুরের পল্লীবাসীদের কোনো দ্বিধা, ভয় বা সন্দেহের কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে মনে হয় না। যে ধর্মই তাঁরা আচরণ করুন, বাংলাদেশে তাঁরা বাঙালি বলেই গণ্য হবেন এবং সব বাঙালির মতন সমান মর্যাদা পাবেন সর্বক্ষেত্রে। মেদিনীপুরের অন্যান্য গ্রামের মতনই মিরপুর সাধারণ গ্রাম। গ্রাম দেখলেই মনে হয় কৃষকদের সাধারণ গ্রাম, কোনো ধনী জমিদার বা বণিকের গ্রাম নয়। সাধারণ মাটির দেয়াল, খড় ও টালির চালের ছোট ছোট ঘর, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। দুটি ঘর গ্রামের মধ্যে সর্বাগ্রে আমাদের দৃষ্টি আকর্ষণ করল। শুনলাম ঘর দুটি গ্রামের দুটি চার্চ
বা গির্জা। দুটি ঘরই সাধারণ ঘর, একটির টিনের চালা আর একটির টালির চালা। গ্রামের দুই সম্প্রদায়ের খ্রিস্টানদের জন্য দুটি গির্জা, একটি রোমান ক্যাথলিকদের আর একটি প্রোটেস্ট্যান্টদের। গ্রামের ইতিহাস এই: রাজা আনন্দলাল উপাধ্যায় অথবা তাঁর পত্নী রানী জানকী দেবী পর্তুগিজ গোলন্দাজদের এনে এখানে বসতি স্থাপনের জন্য নিষ্কর ভূমি দান করেছিলেন। কোথা থেকে এই পর্তুগিজদের এখানে আনা হয়েছিল সে কথা আজ মিরপুরবাসীরা কেউ জানেন না। কেউ কেউ বলেন গোয়া থেকে আনা হয়েছিল, তা নাও হতে পারে। গোয়ানিজ সংস্কৃতির কোনো চিহ্ন নেই কোথাও মিরপুরে। গির্জা ও খ্রিস্টান ধর্মাচরণের মধ্যেও যা আছে তার সবটাই খাঁটি বাঙালি সংস্কৃতি এবং হিন্দু সংস্কৃতি। এমনকি চেহারাতেও কোনো বিদেশি পূর্বপুরুষের কোনো ছাপ নেই কোথাও। দু একজনের চেহারার মধ্যে হঠাৎ এই বায়োলজিক্যাল প্রমাণটি স্পষ্টভাবে পাওয়া যায়। সাদা ধবধবে রং, চুল কটা, শরীরের লোম কটা, চোখের তারা নীল, এরকম দু তিনজনকে দেখেছি। বাকি সকলেই খাঁটি দেশের লোক। কোনো বিদেশিত্বের চিহ্ন নেই কোথাও, থাকার কথাও নয়। কারণ মিরপুরের খ্রিস্টানদের সকলেরই যে পর্তুগিজ পূর্বপুরুষ ছিল এমন কোনো কথা নেই। পর্তুগিজরা গ্রামবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষা দিয়েছিল। অনেক পরিবারের মধ্যে কোনো পর্তুগিজ মিশ্রণ কোনোদিনই সম্ভব হয়নি। তাঁরা বাঙালি খ্রিস্টান। মিরপুর গ্রামটি দুটি মৌজায় বিভক্ত, বেতকুণ্ডু ও শুকলালপুর। প্রায় 40-50টি খ্রিস্টান পরিবার এখানে বাস করেন। লোকসংখ্যা 250 থেকে 300-র মধ্যে। হাওড়া, 24 পরগনা প্রভৃতি জেলায় এদের স্বজন ও সমাজের বাস আছে। সামাজিক আদান প্রদান এর মধ্যেই সীমাবদ্ধ। এদের আচার ব্যবহার, সংস্কার, বিশ্বাস ইত্যাদির মধ্যে অনেক কৌতূহলোদ্দীপক বিষয় লক্ষ্য করা যায়।